আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির একান্ত যে বৈঠক ওয়াশিংটনে হতে যাচ্ছে, সেই বৈঠক ঘিরে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতিতে টানটান উত্তেজনা বিরাজ করছে। প্রকৃতপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক আলোচক যারা রয়েছেন, তারা বিভিন্ন ধরনের বিশ্লেষণ উপস্থাপন করছেন। কেউ আওয়ামী লীগের পক্ষে বিশ্লেষণ দাঁড় করাচ্ছেন, কেউ আওয়ামী লীগের বিপক্ষে বিশ্লেষণ দাঁড় করাচ্ছেন। আবার কেউ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে বিপক্ষে না গিয়ে সাধারণত বাংলাদেশের সুষ্ঠু এবং অবাধ নির্বাচন বিষয়ে কিন্তু নানা ধরনের কথাবার্তা বলছেন। তবে প্রকৃতপক্ষে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির বৈঠকে কার লাভ হবে, কার ক্ষতি হবে, এই বিষয়গুলো নিয়ে আলোকপাত করার পূর্বে যে প্রশ্নগুলো উঠে আসছে, সেগুলো নিয়ে একটু আলোকপাত করা উচিত। সাধারণত আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন, তারা এইদিকে মুখ করে তাকিয়ে আছেন যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির বৈঠকের পরে সাধারণত শেখ হাসিনার দেশে ফেরার একটি সম্ভাবনা তৈরি হবে এবং তাদের মাঠ রাজনীতিতে প্রবেশ করার একটি দ্বার উন্মোচিত হবে। আদৌ কি ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির এই বৈঠকের প্রভাবে আন্তর্জাতিক কোনো চাপ সৃষ্টি হবে কিনা এবং শেখ হাসিনা যিনি রয়েছেন ভারতে, তিনি বাংলাদেশে ফিরে আসবেন কিনা, অথবা উনার যে রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেই বাংলাদেশ আওয়ামী লীগ কি দেশের রাজনীতিতে পুনরায় তাদের কর্মকাণ্ড শুরু করতে পারবে কিনা, এই বিষয়গুলো জানার পূর্বে বর্তমানে যে বিষয়টি জানা সবথেকে জরুরি সেটি হচ্ছে আমাদের দেশের একজন উপদেষ্টা যিনি বর্তমানে দায়িত্বরত রয়েছেন এবং বিগত জুলাই আগস্ট যে গণঅভ্যুত্থান অথবা বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লব অথবা গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসাবে বিশ্বমঞ্চে পরিচিত হয়েছেন। হ্যাঁ, আমি কথা বলছি উপদেষ্টা মাহফুজ আলম, যিনি প্রকৃতপক্ষে কোনো দপ্তরে নেই, কিন্তু সর্বদপ্তরের উপদেষ্টা। উনি সম্প্রতি বাংলাদেশ বিষয়ে একটি মন্তব্য করেছেন এবং উনার ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট উনি করেছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশে যে মব চলছে বা মব কৃষ্টি কালচারের সূচনা হয়েছে, এটি কিন্তু ক্রমশই বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে এবং বাংলাদেশের স্থিতিশীল অবস্থা বর্তমানে অনেকাংশে জরুরি এবং গুরুত্বপূর্ণ, এই বিষয়টি কিন্তু উল্লেখ করেছেন। এছাড়াও যারা এই মব কৃষ্টি কালচার সৃষ্টি করছে বা এই মব নামক অপসংস্কৃতির সাথে জড়িয়ে পড়ছে, তাদেরকে কঠোরভাবে দমন করারও কিন্তু হুঙ্কার এই বার্তায় উপদেষ্টা মাহফুজ আলম দিয়েছেন। তাহলে প্রকৃতপক্ষে এই মব কাদেরকে বলা হচ্ছে বা এই মব আসলে কারা? দেখুন, মব কথাটি সাধারণত বাংলাদেশে ৫ই আগস্টের পর থেকে ব্যাপকভাবে প্রচলিত হয়ে আসছে বিভিন্নভাবে। তবে উপদেষ্টা মাহফুজ আলমের আজকের যে বার্তা বা উনি যে বার্তাটি সাধারণত উনার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলেন, এটির পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে ধানমন্ডি ৩২ পোড়ানো থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বাড়িঘর ভাঙচুর এবং সারা দেশব্যাপী যে একটি মব কর্মকাণ্ড চলছে, সেই মব কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হচ্ছে এবং সেই চাপের প্রভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে নানা ধরনের পদক্ষেপ নেয়া শুরু করেছেন। দেরিতে হলেও বিষয়টি উনি দেখছেন এবং আরেকজন উপদেষ্টা অর্থাৎ মাহফুজ আলম যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্তাগুলো দিলেন এবং কঠোর হুঙ্কার দিলেন, তাতে প্রকৃতপক্ষে এটি নিশ্চিত হওয়া যাচ্ছে যে আন্তর্জাতিকভাবে এই মবদের বিরুদ্ধে বা বাংলাদেশে যে মব কৃষ্টি কালচার চলছে, এটি কিন্তু প্রকৃতপক্ষে বিশ্বব্যাপী অনেকটাই আলোচিত হয়েছে। সুতরাং এই প্রসঙ্গে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। প্রশ্নবিদ্ধ হওয়ার পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে জুলাই এবং আগস্ট অথবা গণঅভ্যুত্থান কিংবা বিপ্লব যেটি সংগঠিত হয়েছে, সংগঠিত হওয়ার পেছনে সাধারণত ছাত্র জনতা নামটি অনেকাংশেই জড়িত এবং বর্তমানে যে মব
জাস্টিস অথবা মব অ্যাটাকিং গুলা অনুষ্ঠিত হচ্ছে বা সংঘটিত হচ্ছে, তার পেছনেও কিন্তু এই ছাত্র জনতা টেকটি ব্যবহার করা হচ্ছে। যার ফলশ্রুতিতে কিন্তু ছাত্র জনতা যারা গণ-অভ্যুত্থান করেছিল বা বিপ্লব করেছিল তারা প্রকৃতপক্ষে দোষী হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখছি অপারেশন ডেভিল হান্ট যেটি পরিচালনা করা হচ্ছে, এটি কিন্তু এই মবদের বিরুদ্ধে পরিচালিত করা হচ্ছে না। বরঞ্চ একচেটিয়াভাবে বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের নানাভাবে ধরপাকড় করা হচ্ছে। অথচ ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মাঠ রাজনীতিতে এতটা সরবর হয়নি এবং এতটাও নৈরাজ্য সৃষ্টি করার কোনো ধরনের পরিকল্পনাও তারা করেনি। আসলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো ধরনের নৈরাজ্য করতে আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে কিন্তু কোনো নিউজ পাইনি। তাহলে এই মব কারা এবং এই মবের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা এবং গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড, উনার এই কঠোর হুঁশিয়ারিটির পেছনে প্রকৃতপক্ষে কি কাজ করছে? এখানে সিম্পল ভাষায় যদি আমি বলি তাহলে একটি উত্তর দাঁড়ায় এবং সেটি হচ্ছে আন্তর্জাতিক চাপ। এবং এই আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক চাপের প্রভাবে যেভাবে এই মবদের নির্মূল করার কথা বললেন একজন উপদেষ্টা, ঠিক একইভাবে প্রধান উপদেষ্টাও কিন্তু এই নাশকতা কর্মকাণ্ড বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। তাহলে এখন প্রকৃতপক্ষে আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ শেখ হাসিনার দেশে ফেরা, ট্রাম্প-মোদির বৈঠকের প্রভাব এবং আওয়ামী লীগ প্রকৃতপক্ষে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। যেহেতু এই মব জাস্টিসের কারণে বা এই মব অ্যাটাকিং এর কারণে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক পাড়ায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে বাংলাদেশের এই ঘটনাগুলো নিয়ে এবং হ্যাঁ, জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংস্থাও কিন্তু ইতিমধ্যে এই বিষয়গুলো কঠোরভাবে দেখার চেষ্টা করছে এবং তারা হস্তক্ষেপ এখানে সৃষ্টি করেছে। অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে কিন্তু ইতিমধ্যে আমেরিকার যিনি রাষ্ট্রদূত আমাদের দেশে নিযুক্ত রয়েছেন অন্তর্বর্তীকালীন, তিনি কিন্তু বৈঠক করেছেন এবং বাংলাদেশের অস্থিতিশীল সকল বিষয়কে স্থিতিশীল করার জন্য আহ্বান জানিয়েছেন। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি অনুরোধ করেছেন সেটি হচ্ছে অবাধ এবং সুষ্ঠু একটি নির্বাচন। এবং উল্লেখ করেছেন যে সর্বদলীয় অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক ধারা যেন ফিরিয়ে আনতে সক্ষম হয় অন্তর্বর্তীকালীন সরকার। এবং আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু আমেরিকার এই অন্তর্বর্তীকালীন রাষ্ট্রদূত যিনি রয়েছেন, উনার কাছে কিন্তু সাহায্য সহযোগিতা চেয়েছেন। সুতরাং এ থেকে বোঝা যায় বা এই উপরোক্ত সকল ঘটনার সারসংক্ষেপ থেকে বোঝা যায় যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিন্তু নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ, আওয়ামী লীগ প্রসঙ্গ, শেখ হাসিনা প্রসঙ্গ এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গ উঠে আসাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয় উঠে আসার সাথে সাথে যে বিষয়টি আসলে কাজ করবে সেটি হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এবং সর্বদলীয় বা সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন। যেভাবে বিগত দিন বাংলাদেশে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতপক্ষে আমি আওয়ামী লীগের আমলের নির্বাচনের কথা বলছি না। আমি সাধারণত বাংলাদেশে ১৯৯০ সাল পরবর্তী থেকে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেগুলোর কথা বলছি। সুতরাং এই গণতান্ত্রিক ধারার নির্বাচন এবং সর্বদলীয় রাজনৈতিক দল যেটি রয়েছে বা তাদের অংশগ্রহণের বিষয়ে যে আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং বৈঠক থেকে শুরু করে সবকিছুর মাধ্যমে হতে চলেছে, তার প্রেক্ষিতে ধারণা করা যায় যে শেখ হাসিনা যদিও বিচারিক প্রক্রিয়ায় দেশে ফিরতে সক্ষম না হন, তাও আওয়ামী লীগ কিন্তু মাঠ রাজনীতিতে ফিরতে পারবে এবং অনেকাংশেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার তাদের একটি সুযোগ দেখা যাচ্ছে। এখন প্রকৃতপক্ষে আসলে দেখতে হবে বা অপেক্ষা করতে হবে যে শেখ হাসিনা কোনোভাবে নিরপেক্ষ সরকারের অধীনে দেশে ফিরে আসতে পারেন কিনা এবং উনার যে সকল ভ্রষ্টাচারী নেতারা রয়েছেন
তাদেরকে কি আবারও সুযোগ করে দেন রাজনীতি করার? নাকি বিচারিক প্রক্রিয়ায় তদন্ত সাপেক্ষে তাদের বিচারের যে ব্যবস্থা রয়েছে সেটির ব্যবস্থা করেন? তবে শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না, বা সেসব ভ্রষ্টাচারী নেতৃবৃন্দের বিচার হবে কি হবে না, সেটির বাইরে যে বিষয়টি আমি বললাম যে আওয়ামী লীগের মাঠ রাজনীতিতে ফেরার এবং নির্বাচনে অংশগ্রহণ করার একটি পথ কিন্তু তৈরি হতে যাচ্ছে। এবং এই ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদি সহ আন্তর্জাতিক যে সকল চাপসমূহ বর্তমানে বাংলাদেশের রাজনীতির উপর পড়ছে, তার প্রভাবেই কিন্তু এই বিষয়টি সংঘটিত হবে।